এ যেন ঠিক তুতু ম্যামে। রাজ্য এবং কেন্দ্র সংঘাত টানাপোড়েন একেবারে চরমে পৌঁছেছে, তাল ঠোকাঠুকি সমানে চলছে। একেবারে রাজ্যকে অন্ধকারে রেখে সাম্প্রতিককালে ডিভিসি সব থেকে বেশি জল ছেড়েছে, যে কারণে রাজ্যের একাধিক জেলার বানভাসী পরিস্থিতি। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ করেছেন। এই অভিযোগে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও তিনি লিখেছেন, যে চিঠির এবং যে অভিযোগ একেবারে কেন্দ্রের তরফে খারিজ করে দেওয়া হয়েছে। আবার কেন্দ্রের দাবিকে নস্যাৎ করে দিয়ে ফের চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। ফলে দায় নিয়ে সেই টানাপোড়েন চলছে, পাশাপাশি চলছে মানুষের ভোগান্তি। এরই পাশাপাশি আজ নজরে থাকবে আরজিকর কাণ্ডে। আজ ফের বিরূপাক্ষদের জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। আবার এই আরজিকর কাণ্ডের জেরেই তুলকালাম পরিস্থিতি তৈরি হলো আইএমএ বেঙ্গল শাখার নির্বাচনী প্রস্তুতি বৈঠকে। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে, কিন্তু শুরুতে কিছু গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। 3.5 ঘন্টা আগে জানিয়ে 9 ঘন্টা ধরে জল ছেড়েছে ডিভিসি। ফের মোদীকে চিঠি মমতার। স্পষ্টত অভিযোগ করছেন যে একেবারে কোনো রকম ঐক্যমত্যে না গিয়ে একতরফাভাবে ডিভিসি এই কাজ করেছে। সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি মমতার। ডিভিসি থেকে ইস্তফা রাজ্যের 2 প্রতিনিধির। কয়েকদিন আগে স্পষ্ট জানিয়েছিলেন এই ডিভিসির সঙ্গে কোনো সম্পর্ক রাজ্য রাখবে না। আর তারপর আজকে একদিকে বিদ্যুৎ সচিব এবং অন্যদিকে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ডিভিসির চেয়ারম্যানকে চিঠি লিখে ইস্তফা দিলেন। জিতেছি মানে কি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেল? বানভাসী ঘাটালে দাঁড়িয়ে মন্তব্য তৃণমূল সাংসদ দেবের। একেবারে এই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতির পেয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, একথাও মনে করিয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। বের করে দেওয়া হলো 3 চিকিৎসককে। আইএমএ নির্বাচনী প্রস্তুতি বৈঠকে ধুন্ধুমার পরিস্থিতি। একেবারে এই 3 জন চিকিৎসক, আরজিকর কাণ্ডে তাদের নাম এসেছে। এই 3 জন চিকিৎসক উত্তরবঙ্গ লবির অন্যতম মুখ। এই অভিযোগ বারে বারে এসেছে, যে কারণে 3 জনকে বের করে দেওয়া হলো। বিরূপাক্ষ সৌরভকে ফের জিজ্ঞাসাবাদ সিবিআই এর। তলব অভিজ্ঞকেও স্ক্যানারে টালা থানার এসআই। ফলে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ চলার পর কোনখানে তদন্ত পৌঁছয়, খুন ধর্ষণ থেকে শুরু করে দুর্নীতির জোড়া তদন্ত কিন্তু সিবিআই এখানে করছে। এবার স্টুডিও পাড়াতেও থ্রেট কালচার, আত্মহত্যার চেষ্টা হেয়ার ড্রেসারের। ফলে এই প্রশ্ন আসছে, যে থ্রেট কালচার, যে শব্দবন্ধ সামনে এসেছিল আরজিকর ঘটনা সামনে আসার পর, সেটা কি তাহলে বিভিন্ন সংস্থায় বিভিন্নভাবে বিভিন্ন রূপে ছড়িয়ে রয়েছে? কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে একেবারে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে দেওয়া চিঠিকে নস্যাৎ করে ফের নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং একই অভিযোগ করেছেন যে একতরফাভাবে মাত্র 3.5 ঘন্টা আগে জানিয়ে 9 ঘন্টা ধরে ডিভিসি জল ছেড়েছে, যে কারণে একাধিক জেলা বানভাসী পরিস্থিতি। দেখুন, কোনো কোনো সময় রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়। সম্প্রতি মাত্র 3.5 ঘন্টা আগে নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে। বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি। 5 দিন পরেও জলে ভাসছে রাজ্যের বিস্তীর্ণ এলাকা। পুজোর মুখে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। আর এই প্রেক্ষাপটেই ডিভিসির জল ছাড়া নিয়ে তুঙ্গে উঠল কেন্দ্র ও রাজ্যের সংঘাত। সহমতের ভিত্তিতে জল ছাড়ার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের দাবি উড়িয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ডিভিসির বোর্ড থেকে পদত্যাগ করলেন রাজ্যের প্রতিনিধি। সম্প্রতি টানা কয়েকদিনের বৃষ্টিতে লাগাতার ডিভিসির ব্যারেজগুলি থেকে জল ছাড়া হয়। অল্প সময়ের মধ্যে জলমগ্ন হয়ে পড়ে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় ম্যানমেড বন্যার অভিযোগ তুলে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করারও হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির সাথে অল সম্পর্ক আমি তো কাট আপ করবই, বিকজ ইট ইজ টু মাচ, ইট ইজ টু মাচ। এর পরের দিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ডিভিসির বিরুদ্ধে অতিরিক্ত জল ছাড়ার অভিযোগ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। একই দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা চিঠি দেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল। দাবি করেন, সব সময়ের মতো এবারও ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিটি স্তরে পশ্চিমবঙ্গের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেই জল ছেড়েছে DVRRC। শনিবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তার জবাব দেন মমতা। তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন যে রাজ্যের সম্মতি নিয়ে দামোদর ভ্যালি রিভার রেগুলেশন কমিটি বা DVRRCর মাধ্যমে ডিভিসি জল ছাড়ে এবং ওই কমিটিতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও থাকেন। জলশক্তি মন্ত্রীর এই দাবি মানতে পারছে না। তার অভিযোগ, সহমত না হয়ে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের কেন্দ্রীয় জল কমিশন নিয়ে থাকে। কোনো কোনো সময় রাজ্যকে না জানিয়ে এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ না মেনে জল ছাড়া হয়। চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেন, সম্প্রতি মাত্র 3.5 ঘন্টা আগে নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে। বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি। এই পাল্টাপাল্টি চিঠি, এতে কি লাভ হচ্ছে আমি জানি না, কিন্তু এটা সবাই জানেন যে ডিভিসি জল ছাড়া বা ইত্যাদির ব্যাপারে যে কমিটি থাকে তাদের রাজ্যের প্রতিনিধিরাও আছেন।
তারা সেখানে সহমত হচ্ছেন, অথচ এখানে সে মুখ্যমন্ত্রী উল্টো কথা বলছেন। তাতে বাংলার সর্বনাশ হবে, আরও বেশি সর্বনাশ হবে, এবং সে দায় তৃণমূলের ঘাড়ে পড়বে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, জল দেরি করে ছাড়ার জন্য 16 সেপ্টেম্বর রাতে তিনি ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ করেছিলেন, কিন্তু সেই অনুরোধ মানা হয়নি। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, বন্যা নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মান করার প্রতিবাদে আমরা ডিভিআরআরসি থেকে আমাদের প্রতিনিধিকে প্রত্যাহার করে নিচ্ছি। আর এরপরই ডিভিসির চেয়ারম্যানকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন রাজ্যের বিদ্যুৎ সচিব শান্তনু বসু। অন্যদিকে ডিভিআরআরসি থেকে পদত্যাগ করেছেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার। বারবার মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রকে বলার চেষ্টা করেছেন, বলেছেন, চিঠি লিখেছেন, সেই কথাগুলোই মুখ্যমন্ত্রী আবার বলেছেন, সেগুলো তারা শুনছেন না। ফলে আবারও চিঠিতে সেই বক্তব্যগুলি তিনি নির্দিষ্টভাবে কেন্দ্রকে জানিয়েছেন। নামে প্রতিনিধি থাকছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তার বা ডিভিসি কর্তৃপক্ষ তার আসল কর্তব্যগুলো করছে না। সরকারি চাকরি করেন, মুখ্যমন্ত্রী বলছেন, পদত্যাগ করে দিয়েছেন। সরকারটা যখন বদলে যাবে কি বলে শুনবেন, কোন পরিস্থিতিতে তাদের রিজাইন করতে হলো। ওদের কি নিয়ে ব্যক্তি সত্তা আছে? সরকারি কর্মচারী, ওদের মতো কাজ করেছে। এদিকে বন্যা মোকাবিলায় দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি, নিরাপদ আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা করা ও বন্যা কবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে উদ্ধার করার পরামর্শ দিয়েছে রাজভবন। আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ। দেখুন, এই জল ছাড়া ডিভিসির এবং তা নিয়ে রাজ্যের একাধিক জেলা বানভাসী হওয়া, রাজনৈতিক চাপানো সমানে চলছে। কিন্তু আমি শুরু করতে চাইবো একেবারে রাজনীতি নয়, টেকনিক্যাল জায়গা থেকে। ডিভিসির প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর সিভিল সত্যব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। আমি সত্যব্রত বাবু, লেম্যান হিসাবে আমরা এইটুকু জানি যে ডিভিসি একেবারে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ একটা সংস্থা, যেখানে দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটিতে ঝাড়খণ্ড সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে এই কারণে রাখা হয়েছিল যে এই জল ছাড়া হলে এই দুটো রাজ্য সব থেকে বেশি প্রভাবিত হতে পারে। ফলে একটা কনসেনসাস, ঐক্যমত্যের ভিত্তিতে কখন জল ছাড়া হবে, কতটা জল ছাড়া হবে, দুজনকে কনফিডেন্সে নিয়ে করা হবে। কিন্তু এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে বলছেন, যাবতীয় জরুরি সিদ্ধান্ত আর মেড ইউনিল্যাটারালি বাই রিপ্রেজেন্টেটিভস অফ সেন্ট্রাল ওয়াটার কমিশন, অর্থাৎ একেবারে রাজ্যকে অন্ধকারে রেখে একাধারে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আরও উদ্বেগজনক সেটা যেখানে পরের লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় লিখছেন যে সব থেকে বেশি যখন জল ছাড়া হয়েছে সেটা 9 ঘন্টা ধরে, মাত্র 3.5 ঘন্টা আগে রাজ্যকে এ বিষয়ে জানানো হয়েছে। আপনার অভিজ্ঞতা? আমি হয় এরকমটা হয় না, এরকম হওয়ার কথা নয়, কারণ আমি অনেক দিন আগে কাজ করেছি ডিভিসিতে, 3.5-4 বছর হয়ে গেছে আমার রিটায়ার করেছি। আমি যখন ছিলাম তখন আমাদের একটা নিয়ম ছিল এবং একটা মেমোরেন্ডাম ইস্যু হতো প্রত্যেকবার ফ্লাডের আগে মে মাসে, এবং সেই মে মাসে মেমোরেন্ডামের মধ্যে সমস্ত ডিটেলস লেখা থাকতো যে কীভাবে আমরা ফ্লাড কন্ট্রোল করব। সেই মেমোরেন্ডামটা প্রত্যেক লেভেলে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রত্যেক লেভেলে, ইভেন বিডিও লেভেল পর্যন্ত ওটা সার্কুলেট হতো। এবং তার মধ্যে কোন সময় কতটা জল ছাড়লে কোন জায়গায় কতটা কোন সময় পৌঁছবে সব কিছু লেখা আছে, এবং কতক্ষণ পরে ফ্লাড ওয়ার্নিং দেওয়ার কতক্ষণ পরে জল ছাড়া হবে সেটাও লেখা আছে। মানে সেটা এরকম হতে পারে যে সেটা 3.5 ঘন্টা আগে জানানো হলো এবং তারপরে 9 ঘন্টা ধরে ছাড়া হলো? না, যদি 3.5 ঘন্টা আগে যদি জল ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা ভুল হয়েছে। কারণ আমি একটা কথা বলবো যে ওই মেমোরেন্ডামে লেখা আছে যে ফার্স্ট যে ফ্লাড ওয়ার্নিংটা, প্রথম যে ফ্লাড ওয়ার্নিংটা দেওয়া হয়, মানে এই মনসুনের ফার্স্ট ফ্লাড ওয়ার্নিংটা দেওয়া হলো, সেইটা দেওয়ার মিনিমাম 6 ঘন্টা পরে আমরা জল ছাড়তে পারবো, তার আগে পারবো না। 6 ঘন্টা মিনিমাম। কারণ এখন মানে আমাদের কমিউনিকেশন সিস্টেমটা এত অ্যাডভান্স হয়ে গেছে যে এখন 6 ঘন্টার মধ্যে এটা জেলা স্তর অবধি চলে যায়, মানে একদম পঞ্চায়েত লেভেল অবধি চলে যায়। কারণ সমস্ত যত অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালস আছে, ইঞ্জিনিয়ার্স আছে, টেকনিক্যাল লোকেরা আছে, সবার কাছে মেসেজগুলো চলে যায় থ্রু ডিভিআরআরসি। এই মেসেজগুলো পাঠান, ডিভিসি পাঠায়, কিন্তু অন দ্য ইনস্ট্রাকশন অফ মেম্বার সেক্রেটারি ডিভিআরআরসি। এবং সমস্ত লেভেলে চলে যাওয়ার পরে যখন এটা কনফার্ম করা হয় যে হ্যাঁ 6 ঘন্টা হয়ে গেছে, সব মেসেজ সার্কুলেট হয়ে গেছে,
তখন জল ছাড়া হয়। ও তার মানে 6 ঘন্টা। আপনি বলছেন যে অ্যাটলিস্ট 6 ঘন্টা সময় দেওয়া হয়, তারপরে রিচেক করা হয় যে যেটা আমি মেসেজটা দিলাম সেটা একদম সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছেছে কিনা, তারপরে জলটা ছাড়া হয়। ইয়েস। হ্যাঁ, আমি এইখানে অর্ণব সাহার কাছে আসতে চাই। আমি বলছি এক তো হচ্ছে এই অভিযোগ, তার মানে একেবারে এই ঘটনা ঘটার সম্ভাবনা কার্যত নেই বলে তার অভিজ্ঞতা থেকে বলছেন সত্যব্রতবাবু, এক। আর দ্বিতীয় হচ্ছে প্রতিবাদ স্বরূপ দুজন রাজ্যের তরফে যারা প্রতিনিধি ডিভিআরআরসিতে ছিলেন তারা পদত্যাগ করলেন। আমি বলছি তাতে লাভটা কি হবে? আমি জানি না এতে রাজনৈতিক সুবিধে কতটা তৃণমূল কংগ্রেস পেতে পারে, কিন্তু তারপরে বড় প্রশ্ন হচ্ছে যে এরপর তো তাহলে রাজ্য জানবেটা কিভাবে যে ডিভিসি কখন জল ছাড়বে না ছাড়বে? তাতে এই মানুষগুলো যারা আজকে ভোগান্তির মধ্যে পড়েছে তাদের ভোগান্তি আরো বাড়বে। দেখুন, প্রথম যে চিঠিটা মমতা ব্যানার্জি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে, তার প্রত্যুত্তরে সিআর পাটিল, যিনি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী, তিনি যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে যে জল ধারণ ক্ষমতা যেটা ডিভিসি সেটা ক্রমশ কমেছে গত 7 দশকে, এবং সেটা প্রায় হাফ হয়ে গিয়েছে। এবং সেটার কারণটা অর্থে উনি বলেছিলেন যে এখানে অর্থ এবং প্রযুক্তির অভাব রয়েছে। তো সুতরাং অর্থ এবং প্রযুক্তির অভাব রয়েছে, সেটা তো শুধুমাত্র রাজ্য করবে না, সেটা একই সঙ্গে কেন্দ্রেরও একটা বড় ভূমিকা রয়েছে সেখানে। এবং এই যে ঘটনাটা এবার ঘটলো, ঠিক 15 বছর আগেও ঠিক একই ঘটনা ঘটেছিল, 2009 সালেও ঠিক এরকমভাবেই কিন্তু ভেসে গিয়েছিল সমস্ত কিছু। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা এক ধরনের কি বলবো, এক ধরনের চাপ তৈরি হয়তো করা, বা এই চাপটা কেন্দ্রের উপর কতটা পড়বে আমি জানি না, কিন্তু চাপটা পড়বে সেই সমস্ত মানুষগুলো হাওড়া থেকে শুরু করে যাদের এই রকম জল ছাড়াতে সবথেকে বেশি সমস্যা হয়। সরকার মানুষের জন্য এই 8টা জেলা, যে 8টা জেলা ভেসে গিয়েছে, সেই 8টা জেলায় বিপুল কাজ করছে এবং চেষ্টা করে যাচ্ছে আপ্রাণ। আমি বরং বলবো যে গতকাল কুণাল ঘোষ ওখানে গিয়েছিলেন, পাঁশকুড়ায় গিয়েছিলেন, সেখান থেকে উনি বলেছেন যে তমলুকের যিনি সাংসদ সেই অভিজিৎ গাঙ্গুলি তিনি কোথায়, এই প্রশ্ন করেছেন। এখানে কাজ রাজ্য সরকার করছে তার তরফ থেকে এবং দল পাঁশকুড়াতেও গেছেন। না, আমি প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে এই যে দুজন প্রত্যাহার করে নিলেন বা ইস্তফা দিলেন, তাতে কি এই মানুষগুলো 8টা বা 9টা জেলার মানুষের সত্যি কোনো সুবিধা হবে? না না, হয়তো প্রশ্ন তো সেইটা, লাভটা কি হবে? ঠিক, প্রশ্নটা এখানে তো তাদের পাশে দাঁড়ানোর কাজটা রাজ্য সরকার তার সাধ্য অনুযায়ী করছে যতটা, কিন্তু এটা এত বড় বন্যাটা হয়েছে এবার, সেই জিনিসটাকে সামলানোর জন্য উনি বারবার করে জিনিসটা আবার যে চিঠিটা দিয়েছেন 4 পাতার চিঠি, যেটা আপনারাই দেখাচ্ছেন, তারা বলেছেন যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বলেছেন যে মাত্র 3.5 ঘন্টা আগে জানানো হয়েছিল, আরেকটু সময় আমরা চেয়েছিলাম। আমি বলবো যে একেবারে এই যে ম্যানমেড ফ্লাড বা ম্যানমেড বন্যা, এইটা প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় করছেন এমনটা নয়। আগে 2000 সাল থেকে করে আসতেন, তখন কাঠগড়ায় বামফ্রন্ট সরকার, জ্যোতি বসু থাকতেন, এখন কেন্দ্র, এবং সরাসরি রাজ্যকে অন্ধকারে রেখে রাজ্যকে ডোবানোর জন্য এই চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। দেখুন, রাজ্যে যখনই বন্যা পরিস্থিতি তৈরি হয় 3টে শব্দ ফিরে আসে, ঘাটাল মাস্টার প্ল্যান। তৃণমূল সাংসদ দেব তিনি বলছেন যে জিতলাম মানে তো এমনটা নয় যে সঙ্গে সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেল, অন্তত 5টা বছর সময় লাগবে। আবার একথাও বলছেন যে 2026 সালের মধ্যে যদি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ না হয় তাহলে বিধানসভা নির্বাচনের প্রচারে তিনি যাবেন না। কি বলছেন ঘাটালের তৃণমূল সাংসদ, দেখুন। দেখো, আমি একটা কথা বলি, ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যেটা 3 মাসে সম্ভব না। মানে আমি জিতেছি জুন মাসে, রাইট, আজকে সেপ্টেম্বর, 3 মাসের মধ্যে যদি কেউ ভাবে কি ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রতিশ্রুতি দিয়েছি বলে 3 মাসের মধ্যে রেডি হয়ে যাবে, সেটা তো ভুল। ঘাটাল মাস্টার প্ল্যান ইজ এ প্ল্যান অফ 5 ইয়ার্স, মানে 5 বছর লাগবে প্ল্যানিং থেকে এক্সিকিউশন। আমার মনে হয় সব যদি ঠিকঠাক থাকে তো বাই জানুয়ারি থেকে আমরা কনস্ট্রাকশন মানে এক্সিকিউশনে আমরা নামতে পারবো। তো যেই ঘাটাল মাস্টার প্ল্যানের প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সেই প্ল্যানিং এবং এক্সিকিউশনটা আমার মনে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে কনস্ট্রাকশনের কাজটা শুরু হয়ে যাবে। 2024-এ দেবের ভোটে দাঁড়ানোই অন্যতম শর্ত দেওয়া ছিল তৃণমূল কংগ্রেসকে মাস্টার প্ল্যান। 26-এর প্রচারেও দেবকে লাগবে এরকমটাই রাজনৈতিক মহলে গুঞ্জন। হ্যাঁ, আমার কথা হচ্ছে কি শর্ত একটাই, কি ঘাটাল মাস্টার প্ল্যান যদি কাজ শুরু না হয় তো আমি কোথাও নামবো না। একটু শুধু তথ্যের খাতিরে জানিয়ে রাখা দরকার, এই ঘাটাল মাস্টার প্ল্যান যেটা সারফেস হয়েছিল মানসিংহের রিপোর্টে 1959 সালে, 1982 সালে তার শিলান্যাস পর্যন্ত হয়ে গেছিল। আমরা সদলদা 2024-এ কথা বলছি, কিন্তু আপনি জানি না আপনি অ্যাপ্রিসিয়েট করবেন কিনা, এইটা কিন্তু ঘাটালের সাংসদ বলছেন 26-এর মধ্যে যদি কাজ শুরু না হয় তিনি প্রচারে পর্যন্ত যাবেন না, কারণ প্রচারে ওনাকে মানুষ ঢুকতেই দেবে না, সেটা উনি আগুনই বুঝতে পেরেছেন। আমার প্রশ্ন হচ্ছে, সম্ভবত উনি 3য়বারের জন্য সাংসদ হলেন, তো আগের 10 বছর উনি কি করছিলেন, মানুষ সেটা জানতে চাইবে। দেখুন, আমি বলছি যে আজকে আমরা জানতে পারছি, এই এত প্রেমালাপ, চিঠি আদান প্রদান হলো বলে আমরা জানতে পারলাম 3.5 ঘন্টা আগে ওনাকে জানানো হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, এর আগে তো জানতাম জানানোই হয়নি, উইদাউট ইনফরমেশন জল ছেড়ে দেওয়া হয়। এবার 3.5 ঘন্টা আগে সেটা লাস্ট টাইম জানানো হয় কিনা সেটা আমি জানি না।
উনি বলেছেন 3.5 ঘন্টাকে জানতে পেরেছেন, তো বাঁধের মুখে ধর্ণা দিলেই পারতেন। বাঁধের মুখে উনি যদি ওনার দলবল নিয়ে ধর্ণা দিতেন তাহলে তো আর বাঁধ খুলতে পারতো না। আর এখানে যিনি আজকে তৃণমূলের হয়ে বলছেন, আমি জানি না তিনি তৃণমূলের বৈধ প্রবক্তা কি অবৈধ প্রবক্তা, কারণ কয়েকদিন আগে আমরা একটা দেখেছিলাম সার্কুলার যে এরা যাবে না বলেছে, বলছেন জল ধারণের ক্ষমতা ক্রমশ কমছে। আমি বলি যে এখানে 3টে সরকারের অংশীদারিত্ব আছে, রাজ্য সরকার, ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্র সরকার ডিবিসির ক্ষেত্রে। তো আমার সরকারের অংশ তো একটা বিরাট অংশ আছে। আমি বলি আমার বক্তব্য হচ্ছে সেখানে বাঁধের জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে, ড্রেজিং হয় না বলে, এটা নিয়ে মুখ্যমন্ত্রী কবে কতবার সরব হয়েছেন, তার লোকসভার সাংসদরা লোকসভায় গিয়ে কতবার চিৎকার করেছেন, বলছেন ড্রেজিং হয় না এবং তার জন্য জল ধারণ ক্ষমতা জলাধারগুলো 36% নেমে এসেছে কয়েকদিন আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, টিভিতে বলেছেন। আমি বলছি লোকসভায় বলেছেন, চিঠি পাঠিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীকে গিয়ে ধর্ণা দিয়েছেন। এক মিনিট, আমি তো বলতেই পারলাম না। আমার বক্তব্য যে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে অনেক কিছু করেছেন। আপনি বলুন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে কত প্যাকেজ ডিক্লেয়ার করেছেন। আরজিকর কাণ্ডের পর 1.5 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু প্রতিবাদের কণ্ঠ কোথাও স্তব্ধ নেই, বরঞ্চ প্রতিদিন তা আরো বেশি জোরালো হচ্ছে। আমি 3 জায়গার ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে বেহালা শখের বাজার থেকে বেহালা থানা পর্যন্ত যারা প্রাক্তনী রয়েছেন স্কুলের তারা একেবারে মিছিল করছেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে ছবি দক্ষিণাপন থেকে গড়িয়াহাট পর্যন্ত স্কুলের প্রাক্তনীরা তারা মিছিল করছেন এবং একই সঙ্গে দীর্ঘ মানববন্ধন উত্তরপাড়ায় আপনারা দেখতে পাচ্ছেন। রাজনৈতিক দল তারাও কিন্তু নেমেছে, যেখানে বিজেপি তারা নেমেছে রাস্তায় শুরুতে অনির্বাণ। দেখো এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা চৌরাস্তা ক্রস করে। বেহালা এবং তার সংলগ্ন যে সমস্ত এলাকা তার 42টা স্কুল তারা কিন্তু আজকে এই নির্যাতিতার বিচারের দাবিতে রাস্তায় নেমেছে। তুমি দেখতেই পাচ্ছ বিপুল সংখ্যক প্রাক্তনী বর্তমান স্টুডেন্ট তারা কিন্তু রাস্তায় নেমেছে। 42টি স্কুলের বলা ভালো যে কয়েক হাজার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বেহালা শখের বাজার থেকে বেহালা থানা পর্যন্ত মিছিল করছে। তোমাকে জানিয়ে রাখি যে বেহালা চৌরাস্তা ইতিমধ্যে ক্রস করেছে মিছিলের প্রথম অংশ, কিন্তু এখনো পর্যন্ত মিছিলের শেষ অংশ সেটা কিন্তু বেহালা যে শখের বাজার সেই শখের বাজারে দাঁড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবে এত বড় মিছিল, সেই মিছিল কিন্তু খুব ধীর গতিতে এগিয়ে চলেছে বেহালা থানার দিকে এবং সামনের অংশে দেখতে পাচ্ছ যে প্রচুর মহিলাদের উপস্থিতি। আমরা চিকিৎসক সুবর্ণ গোস্বামীর থেকে দেখলাম কিছুক্ষণ আগে তিনি কথা বললেন, তিনি বক্তব্য রাখলেন এখান থেকে এবং এখানে প্রচুর মানুষ তারা রয়েছে। আমরা এবার সুবর্ণ গোস্বামীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। স্যার, ইতিমধ্যে প্রায় 1.5 মাস কেটেছে, এখনো পর্যন্ত মানুষ রাস্তায় নামছে বিচারের দাবিতে। যত দিন যাচ্ছে তত মানে যে প্রতিবাদ সেটা চলছে। অন্যদিকে সামনে পুজো রয়েছে, মানুষ তো আন্দোলনের পথ ছাড়ছে না, কি বলবেন? মানুষ উৎসবে ফিরছে না, মানুষ বিদ্রোহে ফিরছে, মানুষ বিপ্লবে ফিরছে। তার কারণ এটা দেখছেন 1.5 মাসে এই যে ঐতিহাসিক আন্দোলন, এই গণ আন্দোলন, স্বাধীনতার পরে ভারতবর্ষ পশ্চিমবাংলা দেখেনি এইরকম গণ আন্দোলন। এবং যত সরকার দমন পীড়নের রাস্তায় হাঁটছে তত রাস্তায় মানুষের ভিড় বাড়ছে। সরকারের যদি এতেও টনক না নড়ে তাহলে হচ্ছে যে খুব ভুল করবে, কারণ যত দমন পীড়নের রাস্তায় দেখুন যুব নেতাকে ডাকছে, একটা বাচ্চা মেয়ে হোয়াটসঅ্যাপে কি লিখেছে তাকে ডাকছে, চিকিৎসকদের ডাকছে, যারা মিছিল অর্গানাইজ করছে তাদের ডাকছে, কিন্তু হচ্ছে মানুষের ভিড় বাড়ছে। সারা কাকদ্বীপ থেকে কোচবিহার, সারা পশ্চিমবাংলায় প্রতিবাদী মানুষের ভিড় বাড়ছে। রাজ্য প্রশাসন যারা অপরাধীদের পক্ষ নিচ্ছে, যারা খুনিদের পক্ষ নিচ্ছে, আড়াল করতে চাইছে, তাদের পক্ষে কিন্তু সমর্থন মানুষের নেই। মানুষ হচ্ছে তার অপরাধের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, ধর্ষণের খুনের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন এবং মানুষ দৃঢ় প্রতিজ্ঞ যে সুবিচার তারা ছিনিয়ে আনবে রাজপথে লড়াই থেকেই। ভিড় যে বাড়ছে সেটা বিভিন্ন জায়গার ছবি থেকে পরিষ্কার। যেমন দীপক ঘোষ আমাদের প্রতিনিধি গড়িয়াহাট থেকে সেই ছবিটা তুলে ধরবেন। দর্শকদের দেখাও দীপক। দেখো এখানে 5টার সময় ঢাকুরিয়া থেকে মিছিল শুরু হয়েছে, সেই মিছিল এখানে এসে পৌঁছেছে গড়িয়াহাটে। এই গড়িয়াহাট যে চৌমাথা পুরো ঘিরে ফেলা হয়েছে। বিক্ষোভকারীদের একটাই বক্তব্য, যতদিন পর্যন্ত না এর সুষ্ঠু বিচার হচ্ছে ততদিন পর্যন্ত তারা থামবেন না, এই বিক্ষোভ চলবে এবং আগামী দিনে একইভাবে একই তীব্রতায় সেই বিক্ষোভ তারা চালিয়ে যাবেন। আজকে কার্মেল স্কুলের উদ্যোগে, কার্মেল স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে প্রাক্তন ছাত্রছাত্রীরা আজকে জড়ো হয়েছেন এখানে এই বিক্ষোভে। আমরা কথা বলে নেব এখানে যারা বলছেন যে আমরা টানা আন্দোলন চালিয়ে যাব। একটাই কথা আপনার কাছে জানার, সেটা হচ্ছে আজকে ঘোষণা করা হলো আন্দোলন টানা চালিয়ে যাওয়া হবে। আপনারা দীর্ঘদিন ধরে চলছে, আজকে কি বক্তব্য নিয়ে কোন না চালিয়ে আন্দোলন চলবে যতক্ষণ না এই বিচার
যথাযথভাবে হচ্ছে এবং যতক্ষণ না এই হসপিটাল বা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি আমরা শুনছি, যে থ্রেট কালচার, সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, সুতরাং আন্দোলন চলবে। আন্দোলনের ফর্ম কি সেটা মানুষ ঠিক করে নেবে। একেবারে আন্দোলন শুধুমাত্র যে প্রাক্তনীরা করছেন, নাগরিক সমাজ করছেন তাই নয়, বিরোধীরা পর্যন্ত রাস্তায় নেমেছে। আমি হাওড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। আমি দেখতে পাচ্ছি বিজেপি রাজ্য সভাপতি নেতৃত্বে মিছিল এগিয়ে চলেছে। বিস্তারিত বলতে জানতে চাইব ঐশী। একেবারেই সুব্রজিৎ, আজকে হাওড়ার বড়গাছিয়ার ধর্মতলা থেকে সুকান্ত মজুমদারের নেতৃত্বে, যিনি রাজ্য সভাপতি এবং তারই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার নেতৃত্বে একটি মিছিল যাচ্ছে। যে মিছিলে অন্যতম দাবি নৃশংসভাবে হত্যা হওয়া সেই চিকিৎসক পড়ুয়ার বিচার এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আরও একবার সুকান্ত মজুমদার পদে নেমেছেন। তার সঙ্গে জিজ্ঞেস করবো, এই যে এতদিন হয়ে গেছে 44 দিন, আজও আপনারা বিচারের দাবিতে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পথে নেমেছেন। এখন ভারতীয় জনতা পার্টি মনে করে যে দাবি নিয়ে এই আন্দোলন শুরু হয়েছে সেই দাবি এখনো পূরণ হয়নি এবং এটা একটি সিস্টেমিক ফেলিওর। আমরা বারবার বলেছি, আমরা প্রমাণ করেছি এবং এই সিস্টেম চেষ্টা করেছিল এই পুরো খুনের ঘটনাটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার। সেই জন্য ডাক্তারবাবুদের কটা দাবি মানা হলো বা অমুক কী করা হলো বা সঞ্জয় রায়ের ফাঁসি হলো, তা দিয়ে জাস্টিস হচ্ছে না বা হওয়া সম্ভব না। জাস্টিস তখনই হবে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পদ থেকে অপসারিত হবেন। তার কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ, হোম মিনিস্টার বা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ। একেবারে বক্তব্য শুনছিলেন। আমি বলছি যে আন্দোলন প্রতিদিন বাড়ছে, ঝাঁঝ বাড়ছে, তার প্রকরণ বিভিন্ন রকমের দেখা যাচ্ছে। যেমনটা উত্তরপাড়া থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। আমি দেখতে পাচ্ছি দীর্ঘ মানববন্ধন এবং বিভিন্ন বয়সের মহিলাদের আমি সরাসরি দেখতে পাচ্ছি। বিস্তারিত অর্ণব জানতে চাইবো। দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি উত্তরপাড়ার শখের বাজারে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডাক দেওয়া হয়েছে হোক গর্জনের, ব্যান্ডেল থেকে শুরু করে একদম উত্তরপাড়া গেট সেই পর্যন্ত মানববন্ধন। এবং সেটা আমরা যেরকমভাবে এই মুহূর্তে রয়েছি উত্তরপাড়ায় শখের বাজার অঞ্চলে রয়েছি, এখানেও দেখতে পাচ্ছি সাধারণ মানুষ তারা মানব শৃঙ্খল তৈরি করেছেন এই বিচারের দাবিতে। কি বক্তব্য তাদের থেকে জেনে নেব। আজকে এই মানব শৃঙ্খল করে কি বক্তব্য আপনার? আমাদের বক্তব্য যাতে অভয়ার শাস্তি হোক, অভয়াকে যা করে গেছে টোটাল ধর্ষকদের যেন শাস্তি চায়। কি বক্তব্য আপনাদের? মানববন্ধন করে আমরা একটা জিনিসই সরকারের কাছে তুলে ধরতে চাইছি যে নৃশংস ঘটনা আরজি করে হয়েছে, এইটাই প্রথম নয়, কিন্তু আমরা চাই এটা যেন পার্মানেন্টলি এটার একটা সলিউশন হোক। একেবারে স্থায়ী সমাধান তারা চাইছেন এবং এর আজ কিন্তু বিভিন্ন জায়গাতে, আমি বলছিলাম বারে বারে যে আরজি করে ঘটনা সমাজের সর্বস্তরকে স্পর্শ করেছে। এইখানে আপনাদের দেখাতে চাইবো যে আজকে আইএমএ রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠক ছিল, সেখানেও কিভাবে আরজিকর কাণ্ডের আঁচ এসে পৌঁছলো, যেখানে 3 জন চিকিৎসক যাদের নাম আরজিকর কাণ্ডে জড়িয়েছে তাদের বের করে দেওয়া হলো। এইটা হচ্ছে একেবারে ভেতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখাতে দেখাতে আপনাদের বলবো যে 3 জন, তাপস চক্রবর্তী, জয়া মজুমদার এবং প্রিয়ঙ্কা রানা, 3 জনকে বের করে দেওয়া হলো বৈঠক থেকে। আমি জানি না সন্দীপ যে এরকম কোনো ঘটনা আইএমএ রাজ্য শাখার নির্বাচনের প্রস্তুতি বৈঠকে এর আগে দেখা গেছে কিনা। যদি না দেখা গিয়ে থাকে তাহলে বলতে হবে যে এই বৈঠকের মধ্যেও আরজিকর কাণ্ডের আঁচ সমানভাবে পড়েছে। একেবারেই তাই। এই যে ভিডিওটা আমরা দেখলাম, এই নীল জামা পরিহিত যে ব্যক্তিটি কথা বলছেন তিনি হচ্ছেন অসীম সরকার। অসীম সরকার তিনি আইএমএ কলকাতা শাখার একজন সদস্য এবং এই অসীম সরকার তিনি আজকে যখন মঞ্চে বলতে উঠেছিলেন তখন অভিযোগ হচ্ছে যে তিনি উত্তরবঙ্গ লবি বলে পরিচিত যে লবি, তার বেশ কয়েকজন সদস্য বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, তাদের আইএমএর সদস্যপদ বাতিল করা
হবে কেন, এর সপক্ষে একটা যুক্তি দিতে গিয়েছিলেন। তার যুক্তি ছিল যে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এইভাবে এটা করা অনুচিত। এই বক্তব্য যখন তিনি রাখছেন তখন তাকে ঘিরে প্রবল বিক্ষোভ শুরু হয়ে যায় বাকি সদস্যদের মধ্যে। এক প্রকার মাইক তিনি হাত থেকে নামিয়ে রাখতে বাধ্য হন, তাকে ঘিরে ধরে বিক্ষোভ চলতে থাকে যে কিভাবে তিনি অভিযুক্তদের পক্ষ নিয়ে কথা বলছেন, এই নিয়ে ব্যাপক বিক্ষোভ হয়। এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের বিক্ষোভ। আর তুমি যেটা এর আগে উল্লেখ করলে যে প্রিয়াঙ্কা রানা, জয়া মজুমদার, তাপস চক্রবর্তী, তাদের ঘিরে বিক্ষোভ, তারা বিক্ষোভের চোটে এই বৈঠক ছেড়ে আগেই বেরিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ 2 রাউন্ডে বিক্ষোভ হয়েছে। প্রথম রাউন্ডে ওই 3 জনকে সরিয়ে দেওয়া হয়েছে, তারা আর বৈঠকেই যোগ দেননি, তারা এখান থেকে চলে যান। দ্বিতীয় রাউন্ডে যখন এই অসীম সরকার বলতে উঠেছেন, চিকিৎসক অসীম সরকার, তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এবং সেই বিক্ষোভের মাঝখানে কার্যত তিনি তার বক্তব্য রাখতে পারেননি। অর্থাৎ সব সদস্য আইএমএ রাজ্য শাখার আজকের এই প্রাক নির্বাচনী বৈঠক হলে কি হবে, সেখানে কিন্তু সুরটা কোথাও ছিল আরজি কর কাণ্ডের নির্যাতিতা, তার বিচার, এই সার্বিক বিষয়টাই ছিল সেই সুর। বেশ সন্দীপ, তোমাকে ধন্যবাদ। আমি এখানে কনিনিকাদির কাছে এই কারণে আসতে চাইবো যে এক হচ্ছে যে 3 জন, এই তিনজনকে বের করে দেওয়া হলো প্রস্তুতি বৈঠক থেকে। নর্থ বেঙ্গল লবি, উত্তরবঙ্গ লবির সঙ্গে তারা যুক্ত বলে অভিযোগ। এই উত্তরবঙ্গ লবি আবার সরাসরি থ্রেট কালচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ, যার অন্যতম সদস্য বিরূপাক্ষ বিশ্বাস, অভিক দে ইত্যাদি নামগুলো রয়েছে। আপনি খেয়াল করে দেখুন যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, এই চিকিৎসক যিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ কেন তাদের দেওয়া হলো না, এইটা বলতে উঠতে যখন যাচ্ছেন তখনও বিক্ষোভের মুখে পড়ছেন। কোথাও না কোথাও এই আরজি কর কাণ্ড এবং তার আঁচ সমানভাবে কিন্তু সর্বস্তরে সব অংশকে ছুঁয়ে যাচ্ছে কনিনিকাদি। স্বাভাবিক নয় কি সেটা? সারা বারবার এই কথাটা আসছে, আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি যে এই কথাটা আসছে এবং আমরা নিজেরা ফিল করছি, উপলব্ধি করছি যে আমরা তো আর দেখিনি স্বাধীনতা আন্দোলন, কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ, যারা আমাদের আগের প্রজন্ম, সবাই বলছেন যে ভারতবর্ষে ওই ভারত ছাড়ো আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, ওই সময়কার মতন মানুষ যারা নেমেছেন, এই অভূতপূর্ব একটা গণজাগরণ এই সময় নাগরিক সমাজের, যেটা এই সময় দেখা গিয়েছে। দিস ইজ আ ভেরি গুড থিং, যেটা আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যে প্রায় একটা সময়, বেশ কিছুটা সময় প্রায় স্তিমিত হয়ে গেছিল, ঘুমিয়েছিল, কিন্তু সেইটা যে একটা হচ্ছে। আর দেখুন এর থেকেই স্লোগান উঠছে যে প্রশাসন তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, পুলিশ তোমার কিসের ভয়, দর্শক তোমার কে হয়। আসলে এমনভাবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, তাতে পুলিশের নাম জড়িয়ে যাচ্ছে এবং স্বাভাবিক আমরা দেখতে পেয়েছি, আমরা ওখানে অবস্থানে ছিলাম প্রথম দিন থেকে, সেখানে আমরা দেখতে পেয়েছি যে কিভাবে সেমিনার রুম ভাঙার চেষ্টা হয়েছে বারে বারে। তাহলে স্বাভাবিক কি নয় যে এর আঁচ, যে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, সিনিয়র ডাক্তাররা তাদের পাশে দাঁড়িয়েছেন, স্বাভাবিক নয় যে যাদের নামে এত কালো দাগ, ব্ল্যাক লেবেল পড়ে গেল, তারপরেও যদি কেউ তাদের পক্ষে দাঁড়িয়ে এত সাহস, এত স্পর্ধা হয় কি করে? উত্তরবঙ্গ লবি বলুন বা থ্রেট কালচারের সঙ্গে যারা যুক্ত বলে অভিযোগ সামনে আসছে, তারা তো আর একদিনে তৈরি হননি। মূল প্রশ্নটা হচ্ছে এই উত্তরবঙ্গ লবি এবং থ্রেট কালচারের বিরুদ্ধে একেবারে আওয়াজ জোরালো হচ্ছে, সে নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সাফাই অভিযান, যে সাফাই অভিযানে ডাক জুনিয়র ডাক্তাররা দিয়েছিলেন, সেটা শেষমেশ হবে তো, নাকি দেখা যাবে যে উত্তরবঙ্গ লবির পরিবর্তে আবার একটা কোনো লবি সামনে আসছে যারা এই থ্রেট কালচারকে সমানভাবে চালিয়ে যাবেন? দেখুন, একটা আক্ষেপের কথা প্রায় শোনা যায়, সেটা হচ্ছে ব্রেন ড্রেন। যারা মেধা সম্পন্ন, উচ্চ মেধা সম্পন্ন, তারা অনেক সময় এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছেন। আমি বলছি অর্ণবদা, এই যদি অভিযোগ কেউ যদি তোলেন যে ডাক্তারি পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য এই রাজ্যের পরিবর্তে ভিন রাজ্যকে প্রেফার করছেন, তার একটা বড় কারণ হচ্ছে এই থ্রেট সিন্ডিকেট বা থ্রেট কালচার। আপনি তাদের কোনো রকম দোষারোপ করতে পারবেন? প্রশ্নটা হচ্ছে এই থ্রেট কালচার তো একদিনে তৈরি হয়নি। থ্রেট কালচার সর্বোচ্চ পর্যায়ে সমর্থন না থাকলে দিনের পর দিন এটা চলতে পারে নাকি? আমি আপনার কথার অবশ্যই উত্তর দিচ্ছি। তার আগে শুধু একটা কথা বলবো যে একটু খুব খারাপ লাগলো যে কমিউনিস্ট পার্টির নেত্রী কনিনিকাদি, দীর্ঘদিন ধরে তাকে আমি দেখছি আর কি কথা বলছেন, উনিও বিজেপির সুরে সুর মিলিয়ে বললেন যে 47 সালে বা স্বাধীনতার সময় যে আন্দোলন দেখেছিলাম সেই আন্দোলনের পরই আন্দোলন সালের খাদ্য আন্দোলন উনি ভুলে গেলেন। সেই পার্টিটা কৃষকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
সেটা হচ্ছে যে থ্রেড কালচার এবং উত্তরবঙ্গ লবির সম্পর্কে যে অভিযোগগুলো আসছে এই অভিযোগগুলোর মধ্যে যেখানে যেখানে সারবত্তা আছে কোথাও তাকে ডিফেন্ড করার কোনো জায়গাই নেই। এবং সেখানে তার তথ্য তালাশ করছেন এতদিন ধরে। হাত জোর করে বলছেন যে আপনারা চলে যান এখান থেকে। তিনি তো দলেরই একজন প্রতিনিধি। এই শান্তনু সেনী এই থ্রেড কালচার সম্পর্কে স্বাস্থ্য ভবনে প্রথম অভিযোগটা করেছিলেন এবং তিনি আক্ষেপ করে বলছেন কোনো গুরুত্ব তখন দেওয়া হয়নি। প্লিজ এবার সজল ঘোষ না সজল ঘোষ আপনি সারাদিন আমায় দেখেন, সারাদিন আমায় দেখেন, উৎসাহ ফিরছে না সারাদিন আমায় দেখেন। আপনার পুজোটা হচ্ছে আরে দাদা হ্যাঁ হবে তো আপনি পুজো সজল ঘোষ প্লিজ চুপ করুন না মশাই, ইরেলিভেন্ট কথা বলছেন কেন? মানুষ দেখছে, আমাকে একটু বলতে দেবেন। আমি বলি উত্তরের লোকগুলো চোর আর দক্ষিণের লোকগুলো সাধু, এটা তো হতে পারে না। তৃণমূলের সঙ্গে যারা যুক্ত থাকবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, হ্যাঁ অবর এ যা হবে পাতাল সব চোর। এটা কোনো ব্যাপারটা একটা ব্যাচ খেয়েছে আর একটা ব্যাচ খেতে পারছে না, এটা এর লড়াই। এই যে মুখ্যমন্ত্রী, আমি আগের সাবজেক্ট এনে বলি না সব বলতে দিন, অনেকক্ষণ বলছি। আমি আপনাকে বলি যে এরা সবাই চোর। মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি সম্পর্ক ছিন্ন করব, ডিভোর্স 3 তালাক। আরে ডিভোর্সেরও একটা সিস্টেম আছে। একটু আগে যেটা নিয়ে আলোচনা হচ্ছে, দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে বেরোতে গেলেও পার্লামেন্টে পাস করাতে হয়, এখানে রাস্তায় দাঁড়িয়ে নাটক করলে হয় না। সেরকম যারা তৃণমূলের কিন্তু মূল বিষয় হচ্ছে এই মানুষগুলো যাদের প্রতি বছর বানভাসী হওয়াটা কার্যত ললাট লিখনে পরিণত হয়েছে, তাদের ভাগ্যটা বদলাবে কে এবং কিভাবে, তাদের কথা তো সবার আগে ভাবতে হবে। এই প্রশ্ন রেখে উদ্বেগের এই জায়গাটা রেখে অনুষ্ঠান শেষ করব। ছোট্ট একটা বিরতির পরে দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দে।